সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের স্বাগত সবাইকে। তোমরা যারা স্নাতক স্তরে পরিবেশবিদ্যা বিষয়টি নিয়েছো আজকের আলোচনা তাদের জন্য। আমি ডক্টর ববিতা সাহা। চলো তাহলে শুরু করি। একমাত্র সবুজ উদ্ভিদই সৌরশক্তিকে শোষণ করে সবুজ পাতায় সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে এবং সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে, যা স্থৈতিক শক্তিরূপে উদ্ভিদে সঞ্চিত থাকে। কিন্তু আমরা প্রাণীরা তো খাদ্য তৈরি করতে পারি না। তাহলে আমরা বেঁচে থাকার জন্য শক্তি পাই কোথা থেকে? উদ্ভিদ থেকে খাদ্য খাদকের সম্পর্ক অনুযায়ী আমাদের দেহে শক্তি কিভাবে প্রবাহিত হয়, আজকের আলোচনা তাই নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করা যাক। আপতিত সৌরশক্তিকে আমরা যদি 100% ধরে নিই, তাহলে তার 50% গ্যাস বা জলীয় বাষ্প দ্বারা শোষিত হয়ে যায়, মেঘ দ্বারা প্রতিফলিত হয়ে যায়, ধূলিকণা দ্বারা বিচ্ছুরিত হয়ে যায়। তাহলে পড়ে রইল 50%, যাকে কিনা সালোক সংশ্লেষের জন্য সক্রিয় বিকিরণ বলা যেতে পারে। কিন্তু এই 50%-এর কেবলমাত্র 1 থেকে 5%ই উদ্ভিদ সালোক সংশ্লেষের দ্বারা আবদ্ধ করতে পারে, যাকে কিনা গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি মানে মোট প্রাথমিক উৎপাদন বলা যেতে পারে। কিন্তু উদ্ভিদের বেঁচে থাকার জন্য বিপাকীয় ক্রিয়া পরিচালনা করার জন্য শ্বসনের প্রয়োজন হয়। তাই জন্য শ্বসনে 0.2 থেকে 1% শক্তি ব্যবহৃত হয়ে যায়। পড়ে রইল যে শক্তি, তা জীবভর হিসাবে উদ্ভিদে সঞ্চিত থাকে, যাকে কিনা বলা হয় নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি অর্থাৎ প্রকৃত প্রাথমিক উৎপাদন। আমরা কি দেখলাম? আপতিত সৌরশক্তির 100%-এর মাত্র 1%ই উদ্ভিদের জীবভর হিসাবে সঞ্চিত থাকে পরবর্তী পুষ্টি স্তরের প্রাণীদের জন্য। কি তাই তো? কিন্তু এই উৎপাদক থেকে পরবর্তী প্রাণীদের মধ্যে শক্তি কিভাবে স্থানান্তরিত হয় সে বিষয়ে একটি সূত্র দিয়েছিলেন বিজ্ঞানী লিন্ডেম্যান 1942 সালে, যাকে 10% সূত্র বলে। এই সূত্র অনুযায়ী একটি স্তরের খাদ্য গ্রহণকারী তার খাদ্য থেকে যে শক্তি গ্রহণ করে তার মাত্র 10% পরবর্তী স্তরের খাদ্য গ্রহণকারীর কাছে স্থানান্তরিত হয়। তাহলে বাকি 90% যায় কোথায়? বাকি 90% শক্তি বিভিন্ন কাজে ব্যবহৃত হয় বা পরিবেশে ছড়িয়ে যায়। একটু বুঝিয়ে বলি। সৌর বিকিরণের মাত্র 1%ই উদ্ভিদ দেহে জীবভর হিসাবে সঞ্চিত থাকে। এই সঞ্চিত জীবভরের কেবলমাত্র 10% পরবর্তী পুষ্টি স্তরের প্রাণীদের মধ্যে সঞ্চিত হয়। তার 10% তার পরবর্তী পুষ্টি স্তরের প্রাণীদের মধ্যে সঞ্চিত হয়। কিরকম? উদাহরণ যদি দেখি, সৌর বিকিরণকে যদি আমরা 2000 জুল বলি, তাহলে তার 1% মানে 20 জুল উৎপাদকের দেহে জীবভর হিসাবে সঞ্চিত হবে, আর 10%ই জীবভর হিসাবে তৃণভোজী প্রাণীতে স্থানান্তরিত হবে। তাহলে বাকি শক্তি গেল কোথায়? উদ্ভিদের নিজেদের বৃদ্ধির জন্য বিপাকীয় ক্রিয়া পরিচালনা করার জন্য শক্তি ব্যবহৃত হয়। কিছু শক্তি বর্জ্য পদার্থ রূপে রেচন ক্রিয়ায় নিষ্কাশিত হয়, আর কিছু শক্তি তাপ শক্তি রূপে অপচয় ঘটে, 10%ই স্থানান্তর হয়। আবার তৃণভোজী প্রাণীরাও একইভাবে বিপাকীয় ক্রিয়া পরিচালনা করবার জন্য শ্বসন ক্রিয়ায় শক্তি ব্যবহার করে। বর্জ্য পদার্থ রেচন ক্রিয়ায় নিষ্কাশিত হয়, কিছু শক্তি স্থানান্তরকরণের সময় তাপ শক্তি রূপে অপচয় ঘটে, তাহলে 10%ই স্থানান্তরিত হয়। কি বোঝা গেল? শক্তি প্রবাহকে ব্যাখ্যা করবার জন্য বিভিন্ন মডেল রয়েছে। প্রথমে আমরা আলোচনা করব একমুখী শক্তি প্রবাহ, সিঙ্গেল চ্যানেল এনার্জি ফ্লো। সূর্যালোক থেকে যে শক্তি আপতিত হয় উদ্ভিদে, তার অনেকটাই তাপ শক্তি রূপে অপচয় ঘটে। মাত্র 1%ই গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি মানে মোট প্রাথমিক উৎপাদন হিসাবে আবদ্ধ হয়। তার 1% নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি হিসাবে পরবর্তী শক্তি স্তরে পৌঁছায়। কারণ আমরা আলোচনা করলাম উদ্ভিদের নিজেদের বিপাক ক্রিয়া পরিচালনা করবার জন্য শক্তি ব্যবহৃত হয়, যা শ্বসন প্রক্রিয়া শক্তি ক্ষয় বলে ব্যাখ্যা দেওয়া যেতে পারে। বর্জ্য পদার্থ রেচন ক্রিয়ায় নিষ্কাশিত হয়, কিছু অব্যবহৃত শক্তি তাপ শক্তি রূপে নিষ্কাশিত হয়। তাহলে শক্তি স্থানান্তরের সময় শক্তির অপচয় হয়। আবার একইভাবে তৃণভোজী প্রাণীরা নিজেদের বিপাকীয় ক্রিয়া পরিচালনা করবার জন্য
শ্বসন ক্রিয়ায় দ্বারা শক্তি খরচ করে, কিছু বর্জ্য পদার্থ রেচন ক্রিয়ার দ্বারা নিষ্কাশিত হয়, কিছু শক্তি তাপ শক্তি রূপে পরিবেশে বিকিরিত হয় স্থানান্তরকরণের সময়। শুধুমাত্র 10%ই পরবর্তী স্তরের প্রাণীরা শক্তি হিসাবে পেতে পারে। উৎপাদক থেকে তৃণভোজী, তৃণভোজী থেকে মাংসাশী একমুখী শক্তি প্রবাহ 10% সূত্র মেনে চলে। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, কোনো একটি বাস্তুতন্ত্রের সমস্ত উদ্ভিদ মানে উৎপাদক বা তৃণভোজী প্রাণী বা মাংসাশী প্রাণীরা তো বেঁচে থাকতে পারে না, তাদের তো মৃত্যু হয়। তাহলে মৃতদেহে যে শক্তি সঞ্চিত থাকে তা যায় কোথায়? বা আমরা জানি অরণ্যে উদ্ভিদ থেকে ক্রমাগত পাতা মাটিতে পড়তে থাকে, তাহলে পাতার মধ্যে যে স্থৈতিক শক্তি আবদ্ধ রয়েছে সেই শক্তি যায় কোথায়? এটা বোঝার জন্য আমাদের শক্তি প্রবাহের দ্বিমুখী চ্যানেল বা ডাবল চ্যানেল জানতে হবে। বিজ্ঞানী H.T. ওডাম 1956 সালে এই দ্বিমুখী চ্যানেলের প্রবর্তন করেন। এই মডেল অনুযায়ী উৎপাদক থেকে শক্তি তৃণভোজী মানে প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, সর্বোচ্চ খাদকে স্থানান্তরিত হয়, যা কিনা চারণভূমি খাদ্য শৃঙ্খল মানে গ্রেজিং ফুড চেনের অংশ। আবার উৎপাদক তৃণভোজী এবং বিভিন্ন প্রাণীদের সর্বোচ্চ খাদকের মৃত্যুর পর সেই মৃতদেহ এবং উদ্ভিদ থেকে মাটিতে পড়া পতিত পাতা বিভিন্ন আণুবীক্ষণিক জীব, ব্যাকটেরিয়া, নিমাটোড ইত্যাদি দ্বারা বিয়োজিত হয় এবং বিয়োজক থেকে ছোট মাংসাশী প্রাণী থেকে বড় মাংসাশী প্রাণীতে স্থানান্তরিত হয়, যা কিনা কর্কর খাদ্য শৃঙ্খল বা ডেট্রিটাস ফুড চেনের অংশ। আবার একইভাবে এই ছোট মাংসাশী প্রাণীরাও চারণভূমি খাদ্য শৃঙ্খলের বিভিন্ন খাদক দ্বারা ভক্ষিত হয়। তার মানে আমরা কি দেখলাম, যে কোনো একটি অঞ্চলে চারণভূমি খাদ্য শৃঙ্খল এবং কর্কর খাদ্য শৃঙ্খল উভয়ই বিদ্যমান থাকে এবং একে অপরের সঙ্গে আন্তঃসম্পর্কযুক্ত। এই দ্বিমুখী চ্যানেল বা ওয়াই আকৃতির শক্তি প্রবাহ মডেল অনেক বেশি বাস্তবসম্মত এবং পুষ্টি স্তরে বিভিন্ন খাদকের সম্পর্কগুলোকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে। এখন প্রশ্ন হচ্ছে যে এই দ্বিমুখী চ্যানেলকে ওয়াই আকৃতির চ্যানেল বা শক্তি প্রবাহ মডেল বলে কেন? কি তাই তো? উৎপাদক থেকে একটি ধারা অনুযায়ী শক্তি প্রাথমিক খাদক, গৌণ খাদক, সর্বোচ্চ খাদকে স্থানান্তরিত হয়, যা কিনা গ্রেজিং ফুড চেনের অংশ। আর এই উৎপাদক, প্রাথমিক খাদক, গৌণ খাদক এদের মৃতদেহগুলি বা পতিত পচা পাতা বিয়োজক দ্বারা বিয়োজিত হয়, যা কিনা কর্কর খাদ্য শৃঙ্খলের অংশ। এই দুটো ধারা ব্যাখ্যা করার জন্য উৎপাদক থেকে একটা ওয়াই আকৃতি সৃষ্টি হয়েছে। এই জন্যই একে ওয়াই আকৃতির শক্তি প্রবাহ মডেল বলে বা দ্বিমুখী চ্যানেল বলে। কি বোঝা গেল? এই জানো তো, এই শক্তি প্রবাহ কিন্তু তাপগতিবিদ্যার সূত্র মেনে চলে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র হলো শক্তির সৃষ্টি বা বিনাশ করা যায় না, এটি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। আর দ্বিতীয় সূত্রটা কি না, শক্তির রূপান্তরকারে কিছু শক্তির অপচয় ঘটে। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ তাপগতিবিদ্যার সূত্র মেনে চলে। কি তাই তো? আজকের আলোচনা থেকে আমরা কি জানলাম, যে বাস্তুরীতিতে সমস্ত শক্তি প্রবাহের মূল উৎস হচ্ছে সৌরশক্তি। প্রকৃতিতে বিভিন্ন মৌলের যেমন কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ফসফরাস ইত্যাদি যেভাবে চক্রাকারে আবর্তিত হয়, বাস্তুরীতিতে শক্তি প্রবাহ কিন্তু সেইভাবে আবর্তিত হয় না। বাস্তুরীতিতে শক্তি প্রবাহ সর্বদা একমুখী, মানে সৌরশক্তি উদ্ভিদে আবদ্ধ হয়, তা থেকে বিভিন্ন খাদ্য খাদকের মধ্যে সম্পর্ক অনুযায়ী স্থানান্তরিত হয় বা ডেট্রিটাস ফুড চেনে বিয়োজক থেকে খাদ্য খাদকের সম্পর্ক অনুযায়ী অন্যান্য প্রাণীদেহে স্থানান্তরিত হয়। কিন্তু কখনোই প্রাণীদেহ থেকে সেই শক্তি পুনরায় সূর্যে ফিরে যায় না। প্রাণীদের মৃত্যুর পর সেই শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয় বা বিয়োজিত হয়ে পরিবেশে মিশে যায়।
একটি পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরে স্থানান্তরকালে শক্তির অবনতি ঘটতে থাকে। তাপগতিবিদ্যার প্রথম এবং দ্বিতীয় সূত্রকে এই শক্তি প্রবাহ মেনে চলে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আজকের আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা একটু লাইক করে দিও, একটু কমেন্ট লিখো, একটু শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর হ্যাঁ, আমার চ্যানেল বায়োলজি উইথ ববিতা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ভালো থেকো তোমরা সবাই।